শাকিব খানের কার কাছে ফিরে যাওয়া উচিত? কোনো মানুষ যদি বলতে পারে যে বুবলি খারাপ, আমি কান কেটে দেবো। একজন একজনের প্রতি করুণা দেখায় সংসার বাঁচায় রাখার চেয়ে ডিভোর্স নিয়ে নেওয়া ভালো। কাট নাই, মনে করেন আনকাট। সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাট শোতে। পুরোটি সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি একজন খল অভিনেতা, একজন প্রডিউসার, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং একজন লেখক। হ্যাঁ দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন খল অভিনেতা শিমুল খান। শিমুল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো আছি। আচ্ছা, আপনাকে দেখেও আমরাও ভালো আছি। আজকে আপনার সাথে অনেক গল্প করব আমরা। আমাদের শোয়ের স্ট্রাকচার অনুযায়ী আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেখানে আছে কাট আছে, ওখানে আনকাট আছে। আমরা যে কোনো জায়গা থেকে প্রশ্ন পিক করব। কাট হলে কাট করে দেখাবো, নয়তো আনকাট দেখালাম। সমস্যা নেই, আমার কোনোটাতেই কোনো সমস্যা নেই। কি খল অভিনেতাদের কোনোটাতে কোনো সমস্যা নেই? আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওকে ফাইন, আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যে কোনো একটা প্রশ্ন পিক করি। অনেক নায়ক এখন ভিলেন, এটা আপনি অনেক আগে একবার বলেছিলেন একটা নিউজে, যে অনেক নায়কই এখন ভিলেন হয়ে গেছেন। কি বলবেন আপনি? এটা তো আসলে মানে ওই সময় যেটা বলেছিলাম সেটা হচ্ছে ভবিষ্যৎ দৃষ্টি দেখতে, মানে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম আর কি, যে আসলে একসময় এরকমই হবে যে আসলে নায়ক ক্যারেক্টার যারা করে তারা ভিলেন ক্যারেক্টার করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তাই হচ্ছে। শাকিব খানও কিন্তু এখন ভিলেন চরিত্রে সবই তো অভিনয় ভিলেন, করছে। সে যা করতেছে সবই তো ভিলেন হচ্ছে এখন। তাহলে আপনারা কি করবেন বলেন? আমরা তো অভিনেতা, আমি তো আসলে অভিনেতা, আমাকে তো ইন্ডাস্ট্রি জোর করে ভিলেন বানাই দিয়েছে। আমি তো আসলে শুধু ভিলেন হইতে চাইনি, আমি তো অভিনেতাই হইতে চাইছি। আচ্ছা, এই গল্পটা কেমন ছিল? আর কি আমি যত জনকে আসলে জিজ্ঞেস করেছি, অনেক খল অভিনেতাই আসলে তারা খল অভিনেতা হতে চায়নি, তারা নায়ক হতে চেয়েছিল, কেউ নায়িকা হতে চেয়েছিল, এসে তারা হয়ে গেল খল অভিনেতা কিংবা খল অভিনেত্রী। আপনার জায়গাটা কেমন ছিল? আসলে আমাদের আমি তো আসলে মেইন স্ট্রিম সিনেমা দিয়ে সিনেমায় আসছি, তো মেইন স্ট্রিম সিনেমা একটা ট্রেন্ড ছিল এই কিছুদিন আগে পর্যন্ত। এখনও ওই ট্রেন্ডটা একমাত্র মিশা সওদাগর সাহেব ধরে রাখছে, ঐতিহ্যটা আর কি, যে আপনি পৃথিবীতে এরকম কোনো অভিনেতা হবেন না যে সারা জীবন শুধু ভিলেনই করবে। আমার মনে হয় পৃথিবীতে মিশা সওদাগর একমাত্র অভিনেতা যে সারা জীবন শুধু ভিলেন করেই পার করে দিল। অমরেশপুরেও কিন্তু ভিলেন না, অমরেশপুরে কিন্তু বিখ্যাত ভিলেন, কিন্তু অমরেশপুরেও দেখবেন যে প্রচুর পজিটিভ ক্যারেক্টার করছে। সেই অনুপাতে মিশা ভাই খুবই কম পজিটিভ ক্যারেক্টার করছে, এমনকি আমাদের হুমায়ুন ফরিদিও প্রচুর পজিটিভ ক্যারেক্টার করছে। কিন্তু এইরকম ট্রেন্ডটা আসলে আমাদের এফডিসিদের দীর্ঘদিন ধরে ছিল যে যে ভিলেন সে শুধু ভিলেনই, সারা জীবন ভিলেন, সে আর অন্য কিছু হইতে পারবে না। অ্যাকচুয়ালি তো হইতে পারে না, এটা তো হাস্যকর, এটা তো হাস্যকর, টোটালি হাস্যকর যে একজন অভিনেতা সে কখনো পজিটিভ করবে, কখনো নেগেটিভ করবে, কখনো কখনো ডার্ক অ্যান্ড আপনার হোয়াইট দুই ধরনের শেডই থাকবে ক্যারেক্টারে, নানা মাত্রিক ক্যারেক্টার করবে। কখনো গো বেচারা হবে সে, কখনো বোকা হবে, কখনো পাগল হবে, কখনো খুব বুদ্ধিমান, কখনো খুব স্মার্ট, কখনো একদম খ্যাত, নানা রকম ধরনের ক্যারেক্টার করবে, এটাই তো স্বাভাবিক। এখন কি কাজ করছেন? এখন আমার তো এই যে এখন চলছে প্রেসার কুকার এবং হচ্ছে পিনিক, দুইটা ছবি হলে চলছে এই মুহূর্তে এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি। ওখানে কেমন ক্যারেক্টার প্লে করেছেন আপনি? এইটাতে আসলে আমি এতদিন তো আসলে আমি বেশিরভাগই আমার ভিলেন করা হয়েছে, কিন্তু এখন আমি আমার ক্যারিয়ার অনেক চেঞ্জ করেছি। এখন আমি আগের মতোই আর আমাকে আর কি এমন না যে আমার মানে এই অভিনয় করেই খাইতে হবে, ওই জায়গা থেকে আমি সরে আসছি। এখন আমি যার জন্য চুজ করতে পারতেছি যে আমি আসলে কোন ক্যারেক্টারটা করবো আর কোন ক্যারেক্টারটা করবো না। দ্যাটস ওয়াই আমি এখন কিন্তু পিনিকে যে ক্যারেক্টারটা করেছি এই ক্যারেক্টারটা আমি করতে পারছি, কারণ এটা না ভিলেন না হিরো, এই টাইপের একটা ক্যারেক্টার, একটা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার, যে টাইপের ক্যারেক্টার আমি কখনো করি নাই। আবার মনে করেন প্রেসার কুকারে এটা একটু ওয়েস্টার্ন টাইপের ক্যারেক্টার, একটু ওয়েস্টার্ন, খুব পশ, খুবই মানে সাসপিসিয়াস ক্যারেক্টার, খুবই বিস্ময়কর একটা ক্যারেক্টার। কেউ আসলে বুঝতে পারে না এই ক্যারেক্টারটা কীরকম, ছবি শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা, এই ক্যারেক্টারটা বুঝতে হইলে। রাহেন রাফি ভাই খুবই ম্যাজিক্যাল একটা ক্যারেক্টার। যদিও এই ধরনের ক্যারেক্টার আমি এর আগে করেছি, আমি নাম বলবো না কোন কোন ছবিতে করেছি, বাট এই ধরনের ক্যারেক্টার আমি যখনই করি আমি খুব সফল হই। পাবলিক আমাকে এই ধরনের ক্যারেক্টারটা দেখতে খুব পছন্দ করে, খুবই স্মার্ট, সুটেড বুটেড, খুবই এই ধরনের ক্যারেক্টার দেখতে পাবলিক। যতবার আসছি এর আগে, মনে করেন দেশাদা লিডার, তারপরে মুসাফির, এই দুটো ছবি আমার তুমুল হিট সিনেমা এবং আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সাকসেস।
সেখানে আপনি খল চরিত্রই তো কিন্তু অভিনয় করেছেন। হ্যাঁ, ওইটা খল চরিত্রই ছিলাম, কিন্তু শিমুল ভাই, এখানে আসলে ব্যাপারটা কি এরকম যে আপনি একটু আগে বললেন যে আপনি আপনার ক্যারিয়ার পাথ চেঞ্জ করেছেন নাকি চেঞ্জ করতে বাধ্য হয়েছেন? এখন দেখা গেছে যে একটা চলচ্চিত্রে খল অভিনেতা বলে তেমন কেউ থাকে না, কিংবা নায়ক নিজেই খল অভিনেতা প্লে করে। তো সেই দৃষ্টিকোণ থেকে কি আপনাদের চেঞ্জ করতে হলো কিনা? না, আসলে কি আমি আসলে দীর্ঘদিন ধরে আমি আসলে কিং কর্তব্য বিমূঢ় ছিলাম। কারণ আসলে আমার ক্যারিয়ারটা এমন পর্যায়ে ছিল যে আমি মাত্র মনে করেন যে করোনা আসার আগ পর্যন্ত আমার আসলে কিছুই করার ছিল না। প্রচুর কাজ করতাম, দিনে 2-3 সিনেমারও শুটিং করতাম। তখন হচ্ছে একটা মার্কেট ছিল, আমার ইয়াং জেনারেশনের কাছে একটা জনপ্রিয়তা ছিল অনেক। তখন আসলে ডিরেক্টর আমাকে যেভাবে চেয়েছে ওইভাবে আমাকে কাজ করতে হয়েছে, বাধ্যতামূলকভাবে। এক কথায়, সোজা কথায় স্ট্রেইট, বাধ্যতামূলকভাবে। আমার আসলে কখনো তখন চয়েস করার কোনো অপশন আমার ছিল না। আমি অপশন নিতে গেলেও তখন আমাকে ইন্ডাস্ট্রি থেকে আমাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো, যার জন্য আমার আসলে কোনো অপশন ছিল না। আমাকে ভিলেন দিয়েছে, আমি ভিলেনই করতে বাধ্য হয়েছি। কিন্তু আমার যখন করোনা আসলো, করোনা আসার পরে আমার লাইফের অনেক বড় একটা পার্ট গেল আমার লাইফে, অনেক উত্থান পতন। আমার বাচ্চা হলো, বাচ্চা অসুস্থ হলো, বাচ্চাকে নিয়ে আমি 3 বছর মাঝখানে আমি মিডিয়াতেই ছিলাম না। বাচ্চাকে সুস্থ করার যে স্ট্রাগল, ওই পিরিয়ডটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমাকে ওই একটা চান্স দিয়েছে যে তুমি তোমার ক্যারিয়ারটা নিয়ে ভাবো। এই ভাবনার, ক্যারিয়ারটা নিয়ে যে ভাববো, সেই সময়টা আগে ছিল না আমার। কারণ আমি রাত দিন আগে শুটিংই করতাম, শুধু সিনেমা, একের পর এক সিনেমা করতাম। তো এই সময়টা আসলে করোনা আমাকে দিয়েছে। করোনার পরে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে হ্যাঁ, আমার তো এখন তো সিনেমাও হচ্ছে না, ইন্ডাস্ট্রিতে স্ট্রাক হয়ে আছে। সো আই ক্যান টেক এ নিউ ডিসিশন, যেটা আমি অনেকদিন ধরে নিতে চাই, পারতেছিলাম না নানা রকম কারণে। তারপরে আমি আস্তে আস্তে ওই ডিসিশনটা নেই এবং তারপরে কিন্তু আমার কাজের সংখ্যা অনেক কম। তারপরে কিন্তু তার আগে কিন্তু আমার ছবির সংখ্যা দেখলে দেখা যায় আমি দিনে 3 সিনেমার শুটিংও করছি। হ্যাঁ, এখন কি একটা ব্যাপার দাঁড়িয়েছে যে এখন কাজের জায়গাগুলো অনেক কমে গেছে। আগে যখন আপনারা কাজ করতেন, হ্যাঁ, সিনেমার সংখ্যা এখন তো কমছে। 3টা সেটও আপনারা কাজ আগে অনেক করতেন, সিনেমা অনেক করতাম কমে আমরা, গেছে না? হ্যাঁ, তো কি অনেক মনে হয় কমছে। যে এই ইন্ডাস্ট্রিতে আসলে সার্ভাইভ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে না? অবশ্যই অভিনেতা হিসেবে আমি মনে করি এখন মনে করেন যে 2-3টা হিরো আসলে কি, যদি শুধু সিনেমার কথা বলেন, অনলি সিনেমা যদি বলেন, তাহলে আর পেশা হিসেবে এটা নেওয়ার মতন কোনো সুযোগই নাই, মানে সংসার চালানোর মতন অবস্থায় নাই। আমি ওকে চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি যে শাকিব খান যে টাকা এখন কামাচ্ছে শুধু সিনেমা দিয়ে, ওনার যদি আগে প্রচুর টাকা কামানো না থাকতো, উনিও চলতে পারতো না। আপনি বলবেন যে উনি একটা ছবিতে নিচ্ছে তো 2 কোটি, তো 2 কোটি নিচ্ছে, ওনার লাইফস্টাইল তো আপনার দেখতে হবে, ওনার লাইফস্টাইলের খরচ কত না। তো উনি বছরে ছবি করতেছে এখন 2টা কি 1টা 2টা, তো সারা বছরে 12 মাসে উনি যদি 2 কোটি 4 কোটি টাকা কামায়, তা আপনি এবার হিসাব করেন পার মান্থ ওনার কত ইনকাম আসে এবং ওনার লাইফের এক্সপেন্ডিস কত। তারপরেও শাকিব খান মনে করেন মোটামুটি চলে যাবে, কিন্তু শাকিব খান বাদে আরেকটা অভিনেতা দেখান তো যে এইটাকে বেস করে শুধু সিনেমা করে সে সংসার চালাইতে পারবে না। এটা রিয়েলিটি। আর কেউ সবাই তো পারবে না। শাকিব খানের মতো আপনাকে হয় পারিশ্রমিক ওটিটি পানও করতে না। হবে, হ্যাঁ, ওটিটিও নাই, ওটিটিও ধ্বংস হয়ে গেছে অলমোস্ট ওটিটি ধ্বংস। আপনি দেখেন আপনার চরকিতে নতুন কোনো কাজ নাই, হইচই বাংলাদেশে কাজ করতেছে না, আপনি রিসেন্টলি কোনো কাজ নাই। আপনি দেখেন যারা ওটিটি বেস অভিনেতা ছিল তারা তো আরও খারাপ অবস্থায় আছে। তারপর এখন আপনাকে তাহলে কি করতে হবে, আপনাকে একটা ইউনিভার্সাল অ্যাক্টর হইতে হবে, তাহলে আপনার কিছুটা আপনি মানে পেট চালায় খাইতে পারবেন। মনে করেন নাটক করতে হবে, মিউজিক ভিডিও করতে হবে, মাল্টি আর কি, যখন যা আসবে, শর্ট ফিল্ম, ইউটিউবের সস্তা নাটক, আপনি যদি সমস্ত কিছু করেন, মানে বাদ যাবে না একটি শিশু, এই ধরনের আর কি কিন্তু এতে বিষয়টা। করে তো হচ্ছে অভিনয়ের স্বকীয়তাটা অনেক নষ্ট হয়ে যায়। এটা আসলে সম্ভব না। এত ক্ষেত্রে যদি কাজ করা হয়, আসলে নিজস্বতাই তখন আসলে আর থাকে না। তো আমাদের আসলে কাম্য এটাই যে আমরা চাই যে অনেক অভিনেতা আসুক ইন্ডাস্ট্রিতে, অনেক কাজ করুক, অনেক কাজ হোক, কিন্তু এখন যেই রাজনৈতিক পরিবেশই বলেন কিংবা দেশের যে আবহাওয়া বলেন, তো ওই তুলনায় অনেক কাজ কমে গেছে, সেটা আমরাও দেখেছি। তো তারপরেও আমরা আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেখি অনেক দিন পর হলেও তো আপনারা আসেন, সেই শুভকামনাই থাকলো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কার্ড থেকে না আনকার্ড থেকে? আপনিই তুলবেন। আগেরটা কি হয়েছিল? কার্ড থেকে, আগেরটা কার্ড থেকে, এবার আনকার্ড থেকে তুলবেন। ওকে, 1 নাম্বার। তারকাদের দাম্পত্য জীবনে কেন ভিলেনরা আসে? ওকে, তারকাদের দাম্পত্য জীবনে কেন ভিলেনরা আসে, আচ্ছা, রেখে দেন। এটার তোর আসলে কি দিব আসলে?
আর কি প্রশ্নটা এই জন্যই করা যে তারকাদের দাম্পত্য জীবনে বারবার কেন ভিলেনরা আসে? আপনি যদি সম্প্রতি সময়ের কথা চিন্তা করেন, হ্যাঁ, তো সম্প্রতি সময় আমরা যেটা দেখেছি যে এরকম সেই তারকার জীবনে কোনো একজন আর কি, এটাকে কি বলবো, ভিলেন বলা আমার সমীচীন হচ্ছে কিনা জানি না, সমস্যা হচ্ছে, কোনো না কোনো কারো তৃতীয় পক্ষের আগমন ঘটছে, তাদের মানে সংসার নষ্ট হচ্ছে। রিসেন্টলি যেটা ঘটতেছে যে পরকীয়ার কারণে আত্মহত্যা করে মরে যাচ্ছে তার ওয়াইফ, এই ধরনের কিছু, হ্যাঁ, এই ধরনের ওইটাকে মিন করা হচ্ছে। ওইটাকেই মিন করা হচ্ছে, কিংবা আপনার কি মনে হয়? এটা তো আসলে ডিপেন্ড করে, আমি মনে করি যে যেই দুইজন বা তিনজনের ভেতরে এই ঘটনাটা ঘটতেছে তাদের সততার অভাব, টোটালি তাদের সততার অভাব। এবং সবচেয়ে বড় কথা আমার কাছে মানে এইটা হিপোক্রেসি লাগে যে আমার যদি আমার ওয়াইফের সাথে আমার যদি বনিবনা না হয়, সত্যি কথা যেটা, সেটা জন্য তো আমি আরেকটা মেয়ের সাথে প্রেম করে পরকীয়া করে তো সেটার সলিউশনটা আনতে পারি না। আমার যদি আমার ওয়াইফের সাথে যদি আমার বনিবনা না হয়, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড তার সাথে আলোচনা করে আমি ডিভোর্স নিয়ে নেব। একটা মানে আহত সংসার করার চেয়ে ডিভোর্স হয়ে যাওয়া ভালো আমি মনে করি। একজনের প্রতি করুণা দেখায় সংসার বাঁচায় রাখার চেয়ে ডিভোর্স নিয়ে নেওয়া ভালো আমি মনে করি। এটা মানে করুণা দেখায় সংসার করার ভেতরে আসলে কোনো একজনের প্রতি রেসপেক্টটাও থাকে না, একদমই থাকে না রেসপেক্টটা। এবং আমি মেয়েদেরকেও বলবো যে করুণা দেখায় সংসার প্লিজ আপনারা কেউ করেন না, করার দরকারই নাই। আল্লাহ আপনাকে হাত দিছে, পা দিছে, ব্রেন দিছে, আপনি নিজের মতো নিজে করে খাবেন। একটা পুরুষের ঘাড়ের উপরে কেন আপনার ওয়েট করতে হবে? এই পুরুষটা আমাকে ছেড়ে দিলে আমার কি হবে, এই চিন্তা কেন করতে হবে? নিজের পায়ের উপরে দাঁড়াক। আমি খুব পছন্দ করি যে নারীরা যদি নিজের পায়ে দাঁড়ায়। সত্যি কথা, একটা নারী একটা পুরুষের চায়ের বিল দিচ্ছে, একটা নারী একটা পুরুষের সিগারেটের বিল দিচ্ছে, একটা নারী একজন পুরুষকে লাঞ্চ করাচ্ছে মানিব্যাগ তার থেকে পাশ থেকে বের করে, এইটা আমার দেখতে সব সময় খুব ভালো লাগে। কেন মানে এটা কেন যে নারীরাই বিল দিবে, নারীরা সব কিছু খাবে, ভোগ করবে, পুরুষ সব কিছু দিবে, কেন? তাহলে তো আপনি সমতা হইল না। তো আমি তো সমতাটা চাই, প্রকৃতপক্ষে সমতাটা চাই। সো ওইটা চাইতে গেলে তো আপনার আসলে পুরুষ যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলে নারীকে ওইভাবেই কথা বলতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটা যাবে না। তো আমরা এই আলাপে থাকবো, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নেই। দর্শক, কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে নিয়ে নিয়েছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। যে মেয়েটা আজকে সুইসাইড করলো, কিংবা যে পরিবারের সাফারার, সৎ না তো, সমস্যা হচ্ছে এটা, সৎ না তো। অনেক সময় অনেক পরিস্থিতি কিন্তু নেওয়া যায় না আসলে, ওই মুহূর্তে মনে হয় না আমি হয়তো নিজেকে শেষ করে দিই, কিন্তু না। আমার কথা যে রিসেন্টলি যেটা ঘটছে যে কি জাহির আলভী অভিনেতা, আমার কথা যে ওর ওয়াইফ ওকে ডিভোর্স দিয়ে পারতো, বা জাহির আলভী নিজেই ডিভোর্স দিয়ে, ওর যদি সত্যি যদি অন্য কারোর সাথে রিলেশন থেকে থাকে, বা ও যদি তার সাথে মানে খুবই ডিপলি যদি ইনভলভ থাকে, তাহলে তার ওয়াইফকে চিট করার দরকার কি? ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিক, ওয়াইফকে বুঝাক যে দেখো আমার, হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছিল সব কিছু ঠিক আছে, তখন এক সময় আমরা একজনের প্রতি ডিভোটেড ছিলাম, সামহাও এখন সেটা হচ্ছে না। এখন না হইলে সেটা জোর করে তো হওয়ানোর কিছু নেই। তো এর জন্য কি এই যে বাচ্চাটা যে সাফার করলো, এটার মানে কি? এই বাচ্চাটা তো কি করবে? ও কি সারা জীবনে না জাহির আলভীকে ভালোবাসতে পারবে, না নিজের মা যে মারা গেছে এভাবে তার কষ্টটা বলতে পারবে? ও তো একটা অস্বাভাবিক জীবন পাইলো। তো এই অস্বাভাবিক জীবন পাওয়ার চেয়ে জাহির আলভী আর তার ওয়াইফের উচিত ছিল তারা মিউচুয়ালি ডিভোর্স নেয়া। ডিভোর্স নিলে অ্যাটলিস্ট কি হইতো, বাচ্চাটার বাবার প্রতি সম্মান থাকতো, মায়ের প্রতি সম্মানটা থাকতো। কেন ঋত্বিক রোশন আর তার ওয়াইফ তারা কি সন্তানদের প্রয়োজনে আবার একই জায়গায় থাকতেছে না, একই বাসায় থাকতেছে না? ওদের বাসায় যে অকেশনগুলো হয় দেখবেন যে ঋত্বিক রোশনের সাবেক ওয়াইফ তাদের বাসায় আসে, রাত্রি যাপন করতেছে, খাচ্ছে, ডিনার করতেছে একসাথে, ইভেন তাদের প্রয়োজনে, বাচ্চাদের প্রয়োজনে তারা একসাথে ট্যুর করতেছে, বিদেশ ট্যুর করতেছে। তারা হয়তো একসাথে একই বিছানায় ঘুমাচ্ছে না, কিন্তু একসাথে বাচ্চাদের প্রয়োজনে সবই তো করতেছে। তো ওই বাচ্চাদের দেখবেন যে ঋত্বিক এবং তার ওয়াইফের প্রতি অনেক বেশি রেসপেক্ট কাজ করতেছে। হ্যাঁ, মাঝখান দিয়ে কি হয়েছে, তারা ভালো আছে, কিন্তু দেখেন ঋত্বিকও তার একটা নতুন গার্লফ্রেন্ড নিয়ে আসে, ঋত্বিকের সাবেক ওয়াইফ আর একটা নতুন বয়ফ্রেন্ড নিয়ে আসে, ওই কোনো সমস্যা হচ্ছে না। তো আপনি যদি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনি যদি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হন, আপনাকে তো আগে মেন্টালি আগে সৎ হইতে হবে, খুব সরল হইতে হবে, এত জটিল মানসিকতা নিয়ে চললে তো হবে না। আমি বলবো যে যারা এই ধরনের কাজকর্ম অলরেডি করতেছেন তারা সরলভাবে জিনিসগুলো ভাবার চেষ্টা করেন। ডিভোর্স দেওয়া অন্যায়ের কিছু না, ডিভোর্স নেওয়া এবং দেয়া এটা অন্যায়ের কিছু না, এটা মানুষের অধিকার। ডিভোর্স নেওয়া, দেয়া, সংসার করা সবটাই অধিকার। এবং সেই ডিভোর্সটা নিয়ে যদি ভালো থাকা যায় তো ডিভোর্সটাই অবশ্যই। যেই সংসার আহত সংসার, আমি বললাম আহত সংসার থাকার চেয়ে ডিভোর্স হয়ে যাও বেটার।
সেটাই আসলে আমরা চাই না যে সুন্দর পৃথিবীতে কেউ আমাদের ছেড়ে চলে যায়। আপনি যে আপনার শরীরে বাচ্চাটার যদি বলেন। একটা আপনার শরীরে যদি এখন একটা যে কোনো একটা সমস্যা সৃষ্টি হয় আপনি কি করেন? নিশ্চয়ই এটা অপারেশন করেন বা ডাক্তার দিয়ে ওষুধ খাওয়ান, খেয়ে তো ঠিক করেন। আপনি নিশ্চয়ই আহত শরীর নিয়ে তো আপনি বয়ে পারেন না। না। তাহলে আপনি একটা আহত সংসারে আপনি এই পক্ষাঘাত নিয়ে আপনি কেন সংসার করবেন? ওয়াই? যেহেতু আপনি নিজের বেলায় আপনি অসুখ হইলে পরে আপনি চিকিৎসা করান, তাহলে এটাও তো একটা চিকিৎসার অংশ। আপনার সংসারে যদি কোনো সমস্যা হয় সেটা হয় আপনাকে কিউর করতে হবে, কিউর না করতে পারলে ডিভোর্স, সোজা কথা। ঠিক আছে আমরা একসাথে না থাকি, একজন একজনের প্রতি রেসপেক্টটা থাকুক, অ্যাটলিস্ট বাচ্চার দিকে তাকায়। সেটাই, এই রেসপেক্টটাই আসলে সবচেয়ে বড় কথা। রেসপেক্টটা থেকে আমরা হয়তো সেপারেশনে থাকলাম, তাও ভালো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সমালোচনা করার বিষয়টি কি আপনি কিভাবে দেখেন? এবং আমরা দেখেছি শিমুল ভাই আপনি কিন্তু অনেক স্ট্যাটাস দেন, ফেসবুকে লেখালেখি করেন, আপনার দেখা যায় বিভিন্ন দেশ আর কি সমসাময়িক ইস্যু বলেন, বিভিন্ন অসামঞ্জস্য টপিকগুলো নিয়েও আপনি লেখেন। সমালোচনা তো করা ভালো, কিন্তু সেটা গঠনমূলক হওয়া উচিত। হ্যাঁ। আপনি একতরফা আপনি একজনকে মা বাপ তুলে গালিগালাজ করে সমালোচনা করতে পারেন না। ইটস নট সমালোচনা। এটাকে সমালোচনা বলে না। সমালোচনা মানে আপনার সুশিক্ষা চর্চিত কোনো কিছু আপনাকে এখানে আলোচনা আলোচনা করতে সম হবে। আলো এবং সমভাবে আলোচনা। সবকিছু হইতে হবে। আপনি কারো মা তুলে বাবা তুলে আপনি গালি দিতে পারেন না, এটাকে সমালোচনা বলে না। সমালোচনা মানে ওই লোকটার দোষ এবং গুণ দুটোই আপনাকে তুলে ধরতে হবে এবং সমভাবে আলোচনা করতে হবে, যাতে ওই লোকটা এটা শুনে কিছু শেখে আপনার সমালোচনা থেকে। আপনার সমালোচনা থেকে যদি যাকে সমালোচনা করছেন সে যদি শিখতেই না পারে, সেটা কখনোই সমালোচনা না। কিন্তু এখনকার ফেসবুক আমরা যখন দেখি একজন আরেকজনের পিছনে লেগেই থাকে, বিশেষ করে যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, ইন্ডাস্ট্রি ছাড়াও, শুধু আমি ইন্ডাস্ট্রিকে দোষী সাব্যস্ত করছি না, একজন আরেকজনেরকে নিয়ে একটু কটাক্ষ করে একটা কথা বললো, কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে কটাক্ষ করে আমি বললাম, আমি সমালোচনা করলাম, কিন্তু এর উত্তরণের উপায় কি? তাকে যদি ওই সাজেশনটাও যদি ওই স্ট্যাটাসে দেয়া যায় কিংবা একটু বোঝানো যায়, কিংবা আমরা অনেক সময় দেখা যায় একটা ক্রিটিসাইজ করে খুব একটা বাহবা নিয়ে নিলাম, না আমি শিমুল ভাইকে এটা বলে আমার কাছে যেটা মনে হয় যে যদি আপনার যদি কোনো কো আর্টিস্ট নিয়ে বা মিডিয়ার কারো নিয়ে কোনো কিছু আমি একজন মিডিয়া কর্মী যদি বলার থাকে, সেটা স্ট্যাটাসে বলার জায়গা না। এটা স্ট্যাটাসে বলার জায়গা না, আসলেই জায়গা কিন্তু আমরা কিন্তু তাই করি না। এটা খুবই খারাপ মানসিকতা। সেটা দেই, এটা খুবই বাজে স্ট্যাটাস দিয়ে মানসিকতা। সবাইকে জানাই সেটা। আপনি কখনোই এটা করতে পারেন না, কারণ আপনি একজন মিডিয়ার মানুষ। আপনাকে মনে রাখতে হবে যে এমনিতেই বাংলাদেশের মিডিয়ার মানুষজন বা কালচারাল অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে নিয়ে মানুষের যে সাইকোলজি এখন খুবই খারাপ। মানুষ তাদেরকে খুব বাজে দৃষ্টিতে দেখে এখন, বিকজ অফ এটা দীর্ঘদিনের ধারাবাহিকতার ফলে এটা হয়েছে। এখন মিডিয়া কর্মীদের সম্মান আগের মতো নাই। এক সময় মনে করেন যারা নায়ক রাজরাজ্জাক, এদেরকে মানুষ দেবতার আসনে দেখতো, এখনো দেখে। নায়ক রাজরাজ্জাক অ্যাক্টর যিনি মরার আগ পর্যন্ত দেবতার আসনেই ছিল। তো এখন আপনি কোনো অ্যাক্টরকে আপনি দেখেন না দেবতার আসনে, কেন নাই? কারণ হচ্ছে আপনার তাদের মতন মানে সংযম, তাদের মতন যে পার্সোনালিটি অরা ক্রিয়েট করা, এগুলো আমাদের এখনকার এরা পারতেছে না। কিছু হইলেই ফেসবুকে এসে আরেকজনের নামে এই করতেছে। আমার কথা, আপনার তো আপনি একটা কাজ করতেছেন, সেটার একটা সংগঠন আছে, আপনি ইন্টারনালি জিনিসটাকে সলভ করেন। আপনি দরকার তার লোকটার সাথে বসেন, যে আপনার সাথে যেই কোয়ার্টির সে সাথে একটা সমস্যা, আপনি ডিরেক্টলি বসেন, তাকে ফোন করেন যে ভাই আসেন চা খাই, বিষয়টা কী হয়েছে, আসেন আলোচনা করি। কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনি এটা নিয়ে ডিরেক্টলি কথা বলাটা তো এটা তো উচিত না তো, কারণ এতে তো সাধারণ লোকজন, মিডিয়ার লোকজনের সম্পর্কে খারাপ ধারণা হচ্ছে, তো একদমই খারাপ ধারণা হচ্ছে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন খল অভিনেতা শিমুল খান। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যেহেতু আপনি খল অভিনেতা, তো যখন আপনারা হচ্ছে পাবলিক প্লেসে যান, ধরেন যে আপনি গেলেন কোনো মার্কেটে গেলেন, সুপার শপে গেলেন, কিংবা রাস্তায় দাঁড়িয়ে আপনি হয়তো চা খাচ্ছেন, প্রথমে মানুষ কি বলে আপনাদের দেখে? প্রথমে হচ্ছে আমার যেরকম হচ্ছে, আমি খুব সিম্পল চলার চেষ্টা করি সবসময়। আমি কমন প্লেসগুলোতে আমি যাই, কিন্তু আমি মাস্ক পরা থাকি অলওয়েজ, আমি মাস্ক পরি। তো যখনই আমি মাস্কটা খুলি আমাকে চিনতে পারে, তখন আসলে মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে একটা সন্দেহ নিয়ে তাকায় যে আসলেই কি উনি নাকি উনি না, এরকম একটা কনফিউশন। আর যারা চিনেই ফেলে তখন তারা কি বলে আপনাকে? তারা তো সরাসরি, যারা চিনে ফেলে, ডাউটলেস চিনে ফেলে, সন্দেহ ছাড়াই চিনে ফেলে, তারা তো এসে কথাবার্তা বলে, ছবি টবি তোলে। কিন্তু যারা ওই যে কনফিউশন নিয়ে তারা জিজ্ঞেস করে যে ভাই একটা কথা বলবো, কিছু মনে করবেন না? হ্যাঁ জি বলেন। আপনি সিনেমা অভিনয় করেন না, ভিলেন না আপনি? আমি বলছি হ্যাঁ।
কয়, হ্যাঁ হ্যাঁ আমি তো ধারণা করছি, কিন্তু কি মনে করবেন, আবার বুঝতেছি যে আপনি এখানে কি করেন, আপনার এইখানে রাস্তাঘাটে কি করেন, আপনি আবার না হইতে পারেন, আমি তো ভুলও করতে পারি, আপনি আবার কিছু মাইন্ডও কোনো করতে পারেন। মজার ঘটনা কি আছে, এই জন্য যেমন জিজ্ঞেস একটা করলাম। কথা বলে ফেললো কোনো আপনার দর্শক? ওইটা তো বলেই যে আপনি অমুক ছবিতে এত বাজে মানে বাজে চরিত্র অভিনয় করছেন যে আপনাকে আমার মারতে মন চাচ্ছিল, এটসেট্রা এটসেট্রা, এরকম তো আছেই। যেরকম কালকেই তো মানে আর একটা কালকে একটা অসাধারণ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে একটা পাগল ছেলে যে হচ্ছে সিটি কর্পোরেশনের একটা পড়ে আছে, ওই যে রাস্তা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে না, সবুজ কালারের একটা অ্যাপ্রন টাইপের পড়ে থাকে। তো একটা পাগল আর কি, ও রাস্তায় হচ্ছে এরকম একটা লাঠি নিয়ে করতেছে, এরকম এরকম রাস্তা কন্ট্রোল করার চেষ্টা করতেছে, একটা পাগল টাইপের অস্বাভাবিক একটা ছেলে। তো ওই ছেলেটা মানে আমাকে দেখে জাস্ট হচ্ছে আমাকে দেখে এরকম করতেছে, হ্যাঁ এরকম করতেছে। আমি বুঝতেছি ওইরকম করতেছে, ও কথা বলতে পারে না, বলতেছে আরে আপনি তো আপনি সিনেমার না, মানে সে টিভিতে দেখা দেখেছে যায়, আপনাকে, হ্যাঁ সেটাই ওইটা সে আমাকে বলছে। করতেছে। আমি হ্যাঁ 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 হ্যাঁ, তখন ও এসে এরকম করে হাত দিতেছে, আমাকে হাত দিতেছে, তো আমি ওর সাথে হ্যান্ডশেক করলাম। ও কিন্তু কথা বলতে পারে না, হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ, ব্যাপারগুলো? ওর একটা মাথায় টুপি পরা ছিল, হ্যাঁ একটা পায়জামা পাঞ্জাবি জুব্বা পরা ছিল এবং হচ্ছে এই অ্যাপ্রনটা পরা ছিল সিটি কর্পোরেশন, একদমই ও একটু অস্বাভাবিক, কিন্তু আমাকে এইরকম করতে, তো আমি বুঝতে পারলাম যে এটা আসলে যে একটা পাগল টাইপের বা একটা অস্বাভাবিক, পাগল বলা যাবে না, এটা একটা অস্বাভাবিক ছিল। আর আমরা তো সুস্থ, আমরা তো স্বাভাবিক, কিন্তু আল্লাহ তো ওকে ওইভাবে বানাই নাই, কিন্তু ওর মতো লোকও যে আমাকে চিনতে পারছে এবং সে তার মনের আকুতিটা, মনের যে অব্যক্ত কথা যে আপনি ওইটা না, হ্যাঁ আপনি ওই সিনেমার অভিনেতা না, এটা তো বলতে পারতেছে না, কেন ওর তো মুখে ভাষা দেয় নাই আল্লাহ, ও তখন এইভাবে প্রকাশ করতেছে, হ্যাঁ হ্যাঁ। তো এটা আসলে খুবই সাচ এ ওয়ান্ডারফুল থিং আসলে। এটা তো অনেক ভালো লাগার একটা বিষয়। আর অনেক সময় দেখা যায় না, কোনো মেয়ে বলে না, ইস লোকটা তো খুব খারাপ। আমাকে মেয়ে মানুষ ম্যাক্সিমামই দেখলে ভয় পায়, মানে ভয় পায় আর কি। কেন মানে ইউজুয়ালি তো আমি যদি ভিলেন নাও হইতাম, একটু তো ভয়ঙ্কর, আমি 6 ফিট 2 ইঞ্চি লম্বা একটা লোক, আমার ভয়েস খুব কড়া ভয়েস, আর আমি তো খুব মানে পরিচিত বা কাছের লোকজন ছাড়া কারোর সাথে আমি খুব একটা হাসিও না নর্মালি। আমি 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 হাসাহাসি করি, কিন্তু সেটা আমার খুব কাছের বা ক্লোজ তাদের সাথে, কিন্তু ইউজুয়ালি আমি একদম নর্মালি থাকি সবসময়, সত্যি কথা আমি খুব একটা হাসি না। সো আমাকে রাস্তাঘাটে সাডেনলি যদি কেউ দেখে, সে মনে করতে বাধ্য যে আমি খুব ভাবের সাথে থাকি, খুবই রাগী, খুবই বদরাগী, এবং আপনার ফালতু একটা লোক। ফেশিয়াল এক্সপ্রেশন সেটা আছে একটু, মানে আমি যদি কম ভয় কথা ভয় বলি একটা খুব look দেখতে নিয়ে একটু থাকে। ভয়ঙ্করই লাগে, সত্যি কথা, কারণ সাইজ টাইজ সব কিছু মিলে আর কি একটু। কিন্তু আমি যদি যখন খুব জলই থাকি তখন ওটা বোঝাই যায় না, মানুষ তখন মানে মোস্ট অফ দ্য মানুষের আমার প্রতি মূল্যায়নটা হচ্ছে যে আমার সাথে মেশার পরে, খুব মেশার পরে, যে আসলে আপনি যে এইরকম এটা তো কল্পনাও করতে পারি না। আমরা তো জানতাম যে আপনি খুব মানে খুব খারাপ বদরাগী মানুষ। হবেন, মানে পার্সোনালি আপনি মনে হয় এইরকমই, মানে এইরকমই মনে করেন। ভিলেনদের তো অনেকবার নায়িকার চর খেতে হয়েছে বিভিন্ন ছবিতে, বিভিন্ন কাজে। হ্যাঁ মানে যদি বলি শিমুল খান চরিত্রের প্রয়োজনে কয়বার চর খেয়েছেন? এত কাজ করছি আসলে, চট তো খাইছি, অনেকবারই তো খাইছি, কিন্তু আসলে আমি যদি মানে কারা কারা চর দিয়েছে আর্টিকেলি তাদের যদি নাম বলতে বলেন। চাই, তাইলে আমার যেটা হচ্ছে পুবলির সাথে আমার খুব হিট একটা সিকোয়েন্স আছে লোকাল সিনেমায়, সেটা হচ্ছে 107টা জুতার বাড়ি খাইছিল পুবলির কাছে। আচ্ছা। 107টা টোটাল আমার গোনা, কারণ ওটা আমার লাইফের একটা সিগনিফিক্যান্ট ওয়ার্ক। আর কোন নায়িকার চর খাওয়া হয়েছে? ওইটার ওই ফুটেজটার বোধহয় ভিউ হয়েছে বোধহয় 70 মিলিয়নের উপরে মেবি ফেসবুকে, শুধু আমার আর বুবলির ওই 6-7 মিনিটের একটা দৃশ্য। এবং যখন শ্যুট করি তখন আর কি বুবলি কোনোভাবেই আমার গায়ে হেট করতে পারতেছিল না, কোনোভাবেই পারতেছিল না। মানে বুবলি কিন্তু ইউজুয়ালি কিন্তু খুবই ভদ্র মেয়ে, কিন্তু বুবলি মারাত্মক ভদ্র মেয়ে। মানে বুবলিকে ওই বাইরে থেকে দূর থেকে দেখে অনেকেই অনেক বাজে কমেন্ট করতে পারে, হ্যাঁ এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি মনে করি বুবলির সাথে যদি পার্সোনালি কেউ মেশে বা কাজ করে, সে কখনোই বুবলি সম্পর্কে একটা বাজে কথা বলতে পারবে না। কারণ বুবলির জেস্টার পশ্চার, বুবলির ম্যানারিজম সব কিছু এত দুর্দান্ত যে আপনি তার সম্পর্কে আপনি খারাপ কথা বলতে পারবেন না। তো সেই বুবলি মনে করেন আমার গায়ে হাত দিতে পারতেছে না, কোনোভাবেই পারতেছে না। দৃশ্যটা হচ্ছে আমি বাসের মধ্যে আরেকটা মেয়ের শরীরে হাত দিছি, খুব বাজে কাজ করছি, নারীদেরকে হ্যারেস করা যেটা করে, হ্যাঁ শারীরিকভাবে। তো
তো এইটা বুবলি দূর থেকে দেখে ফেলছে, বুবলি আমাকে পিটাবে, ঠিক আছে, এরকম একটা দৃশ্য। বাস থেকে পিটাইতে পিটাইতে বাস থেকে নামাবে এবং নামায়ও পিটাবে, হ্যাঁ, রাস্তার পাশে। তো এইরকম দৃশ্যটা, তো ওই দৃশ্যতে বুবলি আমাকে মারতে পারতেছে না। এখন আমি বারবার ওকে বুঝাইলাম, অনেক করে বুঝাইলাম, বলতেছে শিমুল ভাই আপনি একটা বড় ভাই মানুষ, একটা সিনিয়র অভিনেতা, আপনাকে এত সম্মান করি, শ্রদ্ধা করি, কি হবে আপনাকে আমি চ্যানেল দিয়ে মারবো? আমি বলছি তুমি না মারলে তো এই সিকোয়েন্সই হবে না, কারণ চরিত্রের প্রয়োজন তো করতেই হবে। তুমি না মারলে সিকোয়েন্সই হবে না, এই সিকোয়েন্স হবেই না, প্রশ্নই আসে না। কারণ তুমি এখানে আমাকে যত ভালো মারবা, স্যান্ডেল দিয়ে জুতা দিয়ে যত ভালো মারবা, যত আমাকে আঘাতটা দিবা, আমি তত বেশি ভালো এক্সপ্রেশন দিব। আর তোমার আঘাত যত দুর্বল হবে, আমার অভিনয় তত দুর্বল হবে। তুমি ইচ্ছা মতো মনে করে কুত্তার মতন পিটাও আমাকে, কোনো সমস্যা নাই। তুমি মনে করো আমাকে চোর বাটপার যা মনে করো, ইচ্ছা মতো মনে করো, যে তোমার জীবনে কার উপরে রাগ সবচেয়ে বেশি মনে করো সেটা অমুকের উপরে তোমার আপনি প্রচন্ড বলেন তো, রাগ। আপনি বলেন না, আমি শিমুল বুবলির ভাই, কথা বলতেছি, বুবলি আমি বুবলিকে আপার বলতেছি। কার সম্পর্কে সবচেয়ে বেশি রাগ? আমি জানি না কাকে সেটা। নিয়ে? না এটা আপনি জানেন, আপনি বলেন। তো আমি বলতেছি যে তুমি যার উপরে তোমার সবচেয়ে বেশি রাগ, যাকে তুমি মারতে পারো না, মারতে ইচ্ছে করে কিন্তু মারতে পারো না, তুমি তাকে মনে করো যে আমি, ইচ্ছা মতো রাগ মেটাও। তখন বুবলি অনেক ইজি হইলো আস্তে আস্তে। আমি দেখবা যে এই সিকোয়েন্সটা যদি খুব ভালো করো, মানে ন্যাচারাল করো, আমিও করব, তখন দেখবা যে এইটাই এই সিনেমার সবচেয়ে হিট সিকোয়েন্স হয়েছে, এবং তাই হয়েছে। 70 মিলিয়নের উপরে শুধু ওই দৃশ্যটা, 5 থেকে 6 মিনিটের ওই দৃশ্যটার ভিউ 70 মিলিয়নের উপরে, এবং ওই একটা ভিডিও দিয়ে এইটার যে কন্টেন্ট কিনছে সে অনেক টাকা কামাইছে। দর্শক, কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। যদি আবারও সবকিছু ঠিক হয়ে যাওয়ার একটা সুযোগ হয় কিংবা ডিসিশন হয়, শাকিব খানের কার কাছে ফিরে যাওয়া উচিত? বুবলির কাছে না অপু বিশ্বাসের কাছে? আপনার ব্যক্তিগত মতামতটা এখন বলুন। আমার তো জানা মতে, আমার তো মনে হয় অরিজিনালি কাগজে কলমে শাকিব খান এবং বুবলি তো বোধহয় স্বামী স্ত্রী, আমার যেটা ধারণা। কারণ না হলে যেটা হচ্ছে, বুবলি প্রেগনেন্ট কেন হবে? আর বুবলি তো এত বোকা মেয়ে না নিশ্চয়ই, যে উইদাউট তার কোনো পরিচয় ছাড়া বা শাকিব খানের সাথে তার যদি কোনো কিছু অফিসিয়ালি নাই থাকবে, সে কেন সন্তানের মা হবে? খুবই সিম্পল। আর সে তো আমেরিকা থেকে ঘুরে আসছে শাকিব খানের সাথেই। সো এটা তো শুধু আমি না, এটা তো সবাই তো ধারণা করতেছে যে হ্যাঁ শাকিব খানেরই সন্তান এটা। অবভিয়াসলি তাই তো হওয়ার কথা। এটা তো আর এখন তো আর আমার মনে হয় না যে শাকিব খান পূর্বে আপনার মানে অপু বিশ্বাসের প্রথম সন্তান এবং বুবলির প্রথম সন্তানের ব্যাপারে যে ধরনের সে অনেক ধরনের ছেলে মানুষের সিদ্ধান্ত নিয়েছিল, আমার মনে হয় না এই শাকিব খান ওইরকম ছেলে মানুষের সিদ্ধান্ত নিবে। কারণ শাকিব খান এখন অনেক ম্যাচিউর, আমার যেটা মনে হয়। তার ক্যারিয়ারেও সে এখন অনেক সিনিয়র জায়গায় চলে গেছে। সে এখন মনে করেন লেজেন্ড হওয়ার পুরো মুহূর্তে আছে। লেজেন্ড হইতে পারবে কিনা হয়তো আর 2-4-5 বছরের ভেতরে বলে দিবে যে শাকিব খান লেজেন্ড হইতে পারবে কিনা, কিন্তু সে তো বাংলা সিনেমার আসলে বর্তমানে সবচেয়ে বড় স্টার, মানে 1 থেকে 5 বলেন শাকিব খানই, তার তো কোনো কম্পিটিটর নেই। সো ওই জায়গা থেকে আমি মনে করবো যে ক্যারিয়ারের এই সময় ওই ভুলটা করবে না। আমার ধারণা এবার যেটা হবে সেটা খুবই এক্সপেক্টেড, এবং শাকিব খান সেটাকে খুব সুন্দর করে সামাজিকভাবে বরণ করে নেবে। এবং বুবলি মেয়ে হিসেবে ভালো, আমি মনে করি বুবলি খুবই শিক্ষিত একটা মেয়ে এবং খুবই জেস্টার পশ্চার, ওর ম্যানারিজম খুবই ভালো। মানে আমি মনে করি যে বুবলি যদি কোনো সন্তানের মা হয়, সেই সন্তান ভালো হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ বুবলি ওই সন্তানকে প্রপারলি একটা মা যে টেক কেয়ার করতে পারে, সেটা করার যোগ্যতা বুবলি রাখে। আপনি যেহেতু বুবলি আপার সাথে কাজ করেছেন, আপনি বেটার ভালো জানেন। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি একটা কথা বললাম না যে বুবলিকে খারাপ দূর থেকে অনেকেই বলতে পারে, কিন্তু বুবলির সাথে মেশার পরে কোনো মানুষ যদি বলতে পারে যে বুবলি খারাপ, আমি কান কেটে দেবো। চ্যালেঞ্জ দিয়ে বললাম, বুবলিকে প্রশংসা করতে বাধ্য বুবলির সাথে যারা অভিনয় করে। একটা অভিনেতা আপনি পাবেন না, আমি বলতে পারবো না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। বাংলাদেশের কোনো অভিনেতার ক্ষমতা নাই বুবলির সাথে কাজ করছে অথচ সে বুবলি সম্পর্কে নেগেটিভ কিছু বলবে, অসম্ভব। বুবলি এমন একটা মেয়ে যে আমরা পিনিক্স সিনেমার শুটিংয়ে আপনার কক্সবাজারে টানা 3 দিন তাকে মেকআপ দিয়ে বসায় রাখছি। সকাল 7টার সময় মেকআপ নিছে, রাত 12টায় মেকআপ উঠাইছে। সারা দিনে ডিরেক্টর টেকনিক্যাল কারণে একটা দিনও শট নিতে পারে নাই, টানা 3 দিন। ওশান প্যারাডাইস যে মানে আপনার 5 স্টার না 4 স্টার বলে, ওইটা সে সারা দিন বসে একটা টু শব্দ করে নাই মেয়েটা, একটা টু শব্দ করে নাই। অন্য কোনো নায়িকা হলে সেট ছেড়ে চলে আসতো। আরেকটা ভিন্ন কথা বলি, যে সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখা যাচ্ছে যে অপু বিশ্বাসের পক্ষে, তারা অনেকে চায় যে যেন শাকিব খান অপু বিশ্বাসের সাথে মিলে যাক। সেটা তো অপুর ভক্তরা যারা, তারা তো চাবেই, খুবই স্বাভাবিক।
আপনার জায়গা থেকে আপনার কি অপুর মনে হয় বিষয়টা যে আমি কিছু বলতে পারবো না, অপু কারণ বিশ্বাস তো অপু- অনেক আমার বছর তো অপু একাই বিশ্বাসের রয়ে সাথে গেছে আসলে- ভাই, আমি একটু বলি, অপু বিশ্বাস তো অনেক দিন, অনেক বছর একাই রয়ে গেছে, তারও তো একটা লাইফ আছে, একটা জগৎ আছে, সে তো আসলে কারোকে সেকেন্ড বিয়ে করছে এরকমটাও তো হয়নি। তো সেই জায়গা থেকে হয়তো সবাই চাচ্ছে যে অপু সাকিব যেন এক এখন যদি হয়ে যায়। সব কিছু মিলা যদি সবাইকে সুখী থাকতে হয়, তাহলে দুইটা বই বিয়ে করে ফেলানো উচিত, তাই মনে করি। দুই বউর একটা সমস্যা কি? ইসলামে তো দুই বউ মানে হালাল আছে, 4টা পর্যন্ত বিয়ে করা যায় না, 5টা পর্যন্ত। সমস্যা কি? তাহলে দুই বই থাক, দুই বউকে আলাদা দুইটা বাড়ি দিয়ে দিক, সে 15 দিন এখানে সংসার করুক, 15 দিন এখানে সংসার করুক, সমস্যা কি? কোনো তারা কি সমস্যা নেই। আসলে এই অবস্থানে আছেন নাকি করতেই মেনটেন পারে, করছেন? হ্যাঁ, করতেই পারে, যেহেতু দুই ঘরেই সব মানে বাচ্চা আছে, বাচ্চাদের দিকে তাকায়ও করতে পারে, এটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমার মনে হয় এটা করাই যায়, করাই যায়। সব কাউকে কষ্ট দিলাম না। নায়কদের তো এরকম একটা আপনার নায়কদের যারা নায়ক নায়িকা তাদের তো এরকম একটা ভাইব আসলে থাকতে হয় যে কাউকে কষ্ট দিব না, কাউকে কষ্ট দিব না, সবাইকে খুশি রাখবো, কারণ একটা গুড ইমেজ তাদের থাকতে হয়। সো তারা তো আর ভিলেন না, তারা তো প্রকৃতপক্ষেই সমাজেরও তোর কাছেও তো নায়ক। তারা তো সমাজের কাছে যদি সে প্রকৃতপক্ষে নায়ক হতে চায়, তাহলে এরকম দুইটা বউ রাখতেই পারে, অন্যায়ের কিছু না তো, বরং সে আরো ভালো হবে মানুষের কাছে, তার ইমেজ। হ্যাঁ, যেহেতু শাকিব খান দুইটা সন্তানের দিকেই তাকাইছে এবং দুইটা বউয়ের দিকেই তাকাইছে। মানে এটা নিয়ে তো শাকিব খান অনেক প্রশংসাও পেয়েছেন, উনি বাচ্চার প্রতি যথেষ্ট কেয়ার করেন। আসলে যখন সেটে থাকেন তখন অন্য হিসাব, কিন্তু বাচ্চাদের উনি দেখাশোনা করেন, তাদের আর্থিক জায়গা থেকে শুরু করে ওইটা মেনটেন করেন, জন্মদিনও তাদেরকে সময় দেওয়া, সবকিছু মিলে আমরা চাই সবাই ভালো থাকুক, তা তো ভাই, বটে, আর কিছু না। তা তো কাউকে মনে দুঃখ দেওয়ার দরকার কি? বুবলি আপুর হাতে মার খেয়েছেন, আর কার কার হাতে চর খেয়েছিলেন কিংবা মেরেছিল আপনাকে? আর মোশাররফ করিম ভাই, তারপরে আফরান নিশো, লুৎফর রহমান জর্জ, সাদেক বাচ্চু, আর মেয়েদের ভেতরে কি আর কারো চর খাইছি কখনো? মনে পড়তেছে না, অনলি বুবলির কথাই মনে আছে। আর বুবলিটা তো চর না, বেসিক্যালি বুবলি চ্যানেল দিয়ে বেটাইছে, আচ্ছা, সেটা তো। কি খলনায়ক হলে হয় কি একটু মার টার খেতেই হয় একটু। হ্যাঁ, খলনায়ক মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। খলনায়ক ক্যারেক্টারটা তো আসলে জটিল একটা ক্যারেক্টার। সো এর ভেতরে আপনার নানা রকম জটিল কাজকর্ম থাকবে, এটাই স্বাভাবিক। এবার দুধের মতন সাদা জীবনে হবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। শিমুল ভাই নিবেন উপাস থেকে যে কোনো একটা। যে কোনো একটা। এখানে দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে দেখতে চান, আর আরেকটা কোশ্চেন আছে 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন কোন বিষয়গুলোকে পরিবর্তন করতে চাইবেন। ওকে, ঠিক আছে। এই যে 5 বছর না, আমি 1 বছরের জন্য যদি দায়িত্ব পাই, একদিনের জন্য যদি দায়িত্ব পাই, তাও আমি বাংলাদেশটাকে দেখতে চাই যে এই বাংলাদেশটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল জাতি গোত্রের এক কথায়, এবং এই দেশটা কোনো ধর্মীয় মানে সীমারেখায় বিভাজিত না। হ্যাঁ, মানে একদম লালন সাইজি যেভাবে যেই ফিলোসফি দিয়ে পৃথিবীটাকে দেখতো, আমি সত্যি কথা বলতে দেশের যে মূল যে স্ট্র্যাটেজি, ওই জায়গা থেকে লালন ফকিরের যে জীবন দর্শন, ওইখান থেকে আমি দেশ পরিচালনা করতাম। আমি যদি আপনি আমাকে বলতেন, কারণ আমি পার্সোনালি আমি লালন সাইজির ভক্ত, এবং সে যেভাবে যে জীবন আচরণের কথা বলে গেছে, আমি ওইটা মেনটেন করার চেষ্টা করি পার্সোনালি, এবং আমি ওইভাবেই বাংলাদেশটা করতাম। আপনি ওইভাবে বলতে পারেন যে অ্যাজ লাইক ক্যানাডা যেরকম করে চলে, ক্যানাডার তাদের রাষ্ট্রীয় যে কালচার, তারা প্রত্যেকটা মানুষকে যে সুযোগ সুবিধা দেয়, প্রত্যেকটা মানুষকে যে রেসপেক্টটা করে, জাতি, গোত্র, ধর্ম কোনো কিছু বিভেদ নাই, হ্যাঁ, সবার সমান অধিকার, অ্যাজ লাইক এরকম আমি ওইভাবে দেখতে চাইতাম দেশটাকে। এবং ওইভাবে দেখলে আই থিঙ্ক কারো কোনো সমস্যা নাই। মুসলমানরা ইচ্ছা মতো নামাজ পড়তেছে, ইচ্ছা মতো রোজা করতেছে, কাউকে সে বাধা দিচ্ছে না এবং তাকে কেউ বাধা দিচ্ছে না। হিন্দুরা পূজা করতেছে, শিখরা শিখ ধর্ম পালন করতেছে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম, দেখেন কোনো সমস্যা নেই। ওই অ্যাডমিনিস্ট্রেশনটা মেনটেন করতাম, দ্যাটস ইট, আমার আর কিছু না, এটাই আমার একমাত্র চাওয়া। এই বোধ বুদ্ধিটা যদি আমরা লালন করি, আসলে যেদের লালনের কথা মতোই বলে যে মানুষই শেষ কথা, মানুষের হ্যাঁ, মানুষের সবচেয়ে বড় বাস্তবতা। মানুষ যদি না থাকে, আপনি আপনার আল্লাহর নাম নেওয়ার জন্য তো মানুষকেই দরকার হয়, তাই না? আপনি গডের কথা বলতেছেন, আপনি ভগবানের কথা বলতেছেন, যিশুর কথা বলতেছেন,
আপনি এইগুলো ডাকার জন্য তো আপনি ওনাদেরকে ডাকার জন্য তো মানুষকেই দরকার হয়। তো মানুষই যদি পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে ঈশ্বরের নাম কি হবে যোগ্য? শিমুল ভাই, আপনি লেখালেখি করেন, আপনার বক্তব্যের শেষের অংশে আমি আসলে সেটাকে আরো বেশি ডিলিট করতে পেরেছি। আপনার লালনের উদাহরণ দিয়ে আমাদের যেভাবে বোঝালেন যে আসলে না, মানুষকে আসলে মানুষ হিসেবেই গণ্য করতে হবে, মানুষ হিসেবেই ভালোবাসতে হবে, এখানে মানুষই শেষ কথা। অনেক চমৎকার একটা সময় কাটালাম শিমুল ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন, অনেক চমৎকার চমৎকার কাজ আমাদের দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নেক্সাস টিভিকে ধন্যবাদ, এবং এতক্ষণ যারা এই প্রোগ্রামটা দেখছেন আমাকে দর্শক, তাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, কাট অ্যান্ড কাট আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন, বিদায়।